কখনো কি আমরা ভেবে দেখেছি কেন কোনো জিনিসের দাম একটু কমলেই বিক্রি হু হু করে বেড়ে যায়, আবার অন্য কোনো জিনিসের দামে বিশাল ছাড় দিলেও কেউ ফিরেও তাকায় না? আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই বিষয়টিরই গভীরে যাব। আমরা দেখব কিভাবে আমাদের দৈনন্দিন আচরণ আর পছন্দগুলো বাজারের প্রতিটি জিনিসের দামকে একেবারে পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করে। চলুন চাহিদার দাম স্থিতিস্থাপকতার এই দারুণ জগতে প্রবেশ করা যাক। পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আজকের আলোচনাটাকে কয়েকটি ধাপে সাজানো হয়েছে। প্রথমেই আমরা স্থিতিস্থাপকতার মূল ধারণাটা পরিষ্কার করব। এরপর দেখব ৫ ধরনের চাহিদা, কিভাবে এটা পরিমাপ করা হয়, এর পেছনের কারণগুলো কি এবং সব শেষে জানব বাস্তব জীবনে, মানে আমাদের রোজকার অর্থনীতিতে এর আসল গুরুত্বটা ঠিক কোথায়। তো চলুন ১ নম্বর ভাগ দিয়ে শুরু করা যাক, স্থিতিস্থাপকতার ধারণা। দাম নির্ধারণের রহস্য। কেনাকাটার একেবারে কেন্দ্রে থাকা একটা খুব ইন্টারেস্টিং সমস্যা দিয়ে আমরা এই রহস্যের জট খোলা শুরু করব। এই প্রশ্নটা কিন্তু মানুষের পছন্দের পেছনের খুব গভীর একটা সত্যকে তুলে ধরে, আর এর চমকপ্রদ উত্তরটা লুকিয়ে আছে অর্থনীতির দারুণ একটা কনসেপ্টের মধ্যে। এই কনসেপ্টটাকে একটা সাধারণ রাবার ব্যান্ডের মতো কল্পনা করলে কেমন হয়? কিছু রাবার ব্যান্ড আছে, একটু টান দিলেই অনেকখানি লম্বা হয়ে যায়, এগুলো হলো স্থিতিস্থাপক। আর কিছু আছে এত শক্ত যে যতই টানাটানি করা হোক না কেন সাইজে খুব একটা বদলায় না। ঠিক এই শক্ত রাবার ব্যান্ডের মতোই আচরণ করে অস্থিতিস্থাপক পণ্যের চাহিদা। এবার আসি ২ নম্বর ভাগে, ৫ ধরনের চাহিদা, মানুষের সারাদানের দৃশ্যমান রূপ। এই যে আমরা দামের পরিবর্তনে নানা রকম সাড়া দিই, এটাকে যদি একটা গ্রাফে আঁকা যায় তাহলে ব্যাপারটা দেখতে ঠিক কেমন হবে? চলুন দেখে নিই। এখানে একটা স্থিতিস্থাপক চাহিদা রেখা চমৎকারভাবে ফুটে উঠেছে। একটু খেয়াল করলেই বোঝা যায় দামের সামান্য একটু পতনের ফলে চাহিদাতে কি বিশাল একটা লাফ দেখা যাচ্ছে। সাধারণত বিলাসবহুল পণ্য, যেমন ধরুন দামি গাড়ি বা অলংকারের ক্ষেত্রে এমনটাই ঘটে থাকে। দাম একটু কমলেই কেনার হিড়িক পড়ে যায়। এবার এর ঠিক উল্টো চিত্রটা দেখা যাক। এই খাড়া রেখাটা হল অস্থিতিস্থাপক চাহিদার উদাহরণ। এটা গমের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে দেখা যায়। ধরুন গমের দাম প্রতি কেজিতে ৪০ পয়সা থেকে অর্ধেক হয়ে ২০ পয়সায় নেমে এলো। তাতে কি মানুষের কেনার পরিমাণ রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে? মোটেই না, মানুষের কেনার পরিমাণ প্রায় একই থাকে। এই দুটোর মাঝামাঝি একটা দারুণ ব্যালেন্সড অবস্থাও কিন্তু আছে, যাকে বলে একক স্থিতিস্থাপকতা। এখানে ম্যাজিকটা হলো দাম ঠিক ১০% কমলে চাহিদাও ঠিক কাটায় কাটায় ১০%ই বৃদ্ধি পায়, আর এর ফলে গ্রাফের মধ্যে একটা নিখুঁত আয়তাকার অধিবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা তৈরি হয়। এবার চলুন স্থিতিস্থাপকতার ২ চরম রূপ দেখে নিই। বাম দিকের গ্রাফে আছে সম্পূর্ণ বা অসীম স্থিতিস্থাপকতা। এর মানে হল দামের সামান্যতম এদিক ওদিক হলেই চাহিদায় বিশাল ভূমিকম্প হয়ে যাবে। আর ডান দিকেরটা হল সম্পূর্ণ শূন্য স্থিতিস্থাপকতা, অর্থাৎ দাম আকাশছোঁক বা পাতালে নামুক, চাহিদার পরিমাণ ওই এক জায়গাতেই পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, কোনো নড়চড় হবে না। থিওরি তো অনেক হলো, এবার ৩ নম্বর ভাগ, পরিমাপের পদ্ধতি, গণিতকে সহজ করা। ব্যবসা প্রতিষ্ঠান আর অর্থনীতিবিদরা বাস্তবে এই অদৃশ্য রাবার ব্যান্ডগুলোর টান টান ভাব পরিমাপ করেন কিভাবে? এখানকার সবচেয়ে মজার আর কাজের পদ্ধতিটা দিয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল, যার নাম টোটাল আউটলে মেথড বা মোট ব্যয় পদ্ধতি। এটা দারুণ একটা স্বজ্ঞাত বা ইনটুইটিভ উপায়। খুব সহজে বলতে গেলে, দাম কমানোর পর যদি বিক্রেতার মোট আয় বা টোটাল রেভিনিউ উল্টো বেড়ে যায়, তাহলে বুঝতে হবে ওই পণ্যের চাহিদাটা স্থিতিস্থাপক। দাম কমানোর দারুণ একটা চাল ঠিকই কাজে লেগে গেছে। একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরা যাক সোনার দাম 160 রুপিস থেকে কমে 140 রুপি হল। এর স্থিতিস্থাপকতা হিসাব করলে পরম মান দাঁড়ায় 8। এই বিশাল সংখ্যাটাই গাণিতিকভাবে প্রমাণ করে দেয় যে সোনা একটা উচ্চ মাত্রার স্থিতিস্থাপক এবং বিলাসবহুল পণ্য। একটু দাম কমলেই মানুষ আগ্রহ নিয়ে সোনা কিনতে শুরু করে। এই স্থিতিস্থাপকতা মাপার জন্য
পয়েন্ট এবং আর্ক বা বৃত্তচাপ নামের কিছু জ্যামিতিক আর বীজগাণিতিক সূত্রও আছে। তবে ঘাবড়ানোর কিছু নেই, এগুলোর মূল উদ্দেশ্য খুব সোজা। একটা সরল রৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা কিভাবে বদলায় তার একটা সুন্দর দৃশ্যমান মানচিত্র তৈরি করাই হল এই পদ্ধতিগুলোর আসল কাজ। 4 নম্বর ভাগ, স্থিতিস্থাপকতার কারণ, মানবিক দিক। মনে রাখা দরকার, এই যে এত সব গাণিতিক সূত্র, এগুলো কিন্তু আকাশ থেকে পড়েনি। এগুলো আমাদেরই দৈনন্দিন আচরণের সরাসরি প্রতিফলন। কি কারণে একটা জিনিস স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক হয়ে যায়, চলুন সেই কারণগুলো একটু খুঁটিয়ে দেখি। এই চেকলিস্টটা আসলে আমাদের মনের ভেতরে পছন্দ অপছন্দের একটা ম্যাপ। একটা পণ্য বিলাসবহুল নাকি নিত্য প্রয়োজনীয় তার উপর অনেক কিছু নির্ভর করে। আবার ধরুন কাছাকাছি কোনো বিকল্প আছে কিনা, যেমন এক ব্র্যান্ডের পানীয়র দাম বাড়লে আমরা সহজেই অন্য ব্র্যান্ড কিনে নিই। এছাড়া একটা জিনিস কতভাবে ব্যবহার করা যায়, কেনার জন্য হাতে কতটা সময় আছে, আর সবচেয়ে মজার ব্যাপার, আমাদের মোট বাজেটের কতটা সামান্য অংশ ওই জিনিসটার পেছনে খরচ হচ্ছে, এই সব কিছুই নির্ধারণ করে চাহিদার রাবার ব্যান্ডটা কতটা টানটান হবে। বাস্তব জীবনের একটা চমৎকার তুলনা টানা যাক। সিগারেটের মতো জিনিস, যা মানুষের অভ্যাসে দাঁড়িয়ে যায়, আর দাম যতই বাড়ুক না কেন মানুষ ঠিকই কিনে। অর্থাৎ এগুলো চরম অস্থিতিস্থাপক। অন্যদিকে রেফ্রিজারেটর বা ফ্রিজের মতো টেকসই জিনিসপত্রের চাহিদা বেশ স্থিতিস্থাপক হয়। কারণ দাম একটু বেশি মনে হলে ফ্রিজ কেনার প্ল্যানটা খুব সহজেই কয়েক মাস পিছিয়ে দেয়া যায়। দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। 5 নম্বর ভাগ, বাস্তব জীবনে এর গুরুত্ব, সামষ্টিক অর্থনীতির প্রভাব। ব্যক্তিজীবন থেকে বেরিয়ে এসে এবার দেখব বড় পরিসরে বা সামষ্টিক অর্থনীতিতে এই ধারণাগুলো কতটা শক্তিশালী প্রভাব ফেলে। শুনলে অবাক হতে হয়, দেশের অর্থমন্ত্রীরাও কিন্তু বাজেট বানানোর সময় সরাসরি এই তত্ত্বটার উপর নির্ভর করেন। যখন ট্যাক্স বাড়িয়ে রাজস্ব আদায়ের দরকার পড়ে, তারা খুব সুনির্দিষ্টভাবে অস্থিতিস্থাপক পণ্যগুলোকে টার্গেট করেন। কারণ তারা জানেন এসব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যতই বাড়ুক মানুষ বাধ্য হয়ে কিনবেই, আর সরকারের কোষাগারেও ট্যাক্সের টাকা ঠিকই আসতে থাকবে। আবার শ্রমিক ইউনিয়নগুলো কিন্তু বসেনি। তারাও এই স্থিতিস্থাপকতার দারুণ ব্যবহার করে। এই গ্রাফটা চমৎকারভাবে দেখাচ্ছে যে যদি কোনো কারখানায় নির্দিষ্ট ধরনের শ্রমিকের চাহিদা অস্থিতিস্থাপক হয়, মানে মালিকপক্ষে তাদের ছাড়া চলছেই না, তখন ইউনিয়নগুলো খুব সহজেই অনেক বেশি মজুরির দাবি আদায়ে সোচ্চার হতে পারে। কারণ তারা জানে এতে গণহারে চাকরি হারানোর কোনো ঝুঁকি নেই। অর্থনীতিবিদ জ্যাক হার্ভের এ চমৎকার উক্তিটি পুরো ব্যাপারটার উচ্চমাত্রার গুরুত্বকে একদম নিখুঁতভাবে ধারণ করেছে। এটি প্রমাণ করে যে এই শুকনো গাণিতিক থিওরিটা আসলে ট্রেড ইউনিয়নের সাফল্য থেকে শুরু করে শ্রমিকদের মজুরি নির্ধারণের পেছনে একটা অদৃশ্য কারিগর হিসেবে প্রতিনিয়ত কাজ করে চলেছে। আজকের আলোচনার পর এবার নিজেদের দৈনন্দিন খরচের দিকে একবার তাকাই। আমাদের ব্যক্তিগত কেনাকাটার লিস্টে এমন কোন জিনিসগুলো আছে যেগুলো একেবারে অনড় বা অস্থিতিস্থাপক, আর কোনগুলো সেই স্ন্যাপিং রাবার ব্যান্ডের মতো কাজ করে? আশা করছি আজকের এই এক্সপ্লেনারটি পণ্যের দাম নির্ধারণের পেছনের লুকানো কলাকৌশলগুলোকে একটু হলেও আলোকিত করতে পেরেছে। পরবর্তীতে বাজারে গেলে স্থিতিস্থাপকতার এই আকর্ষণীয় লেন্স দিয়ে চারপাশের কেনাকাটাকে যাচাই করে দেখতে কিন্তু দারুণ এক অভিজ্ঞতা হতে পারে।